শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট। পর্যটন অর্থনীতিতে গতি সঞ্চার আশা। ফেসিলিটিগুলো এনশিওর করা দরকার। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এটাই করুন না কেন, হয়তো টাইম নিয়ে করুক। ভূগর্ভস্থ থেকে বাড়তি পানি ওঠানোর প্রভাব। বছরে 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি। হুমকিতে জনস্বাস্থ্য, কৃষি। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে বিপর্যস্ত ফেনী। শহরে কমেছে পুরনো পুকুর, জলাশয়। উষ্ণায়নে বাড়ছে অগ্নি ঝুঁকি। এবং সাভারে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। প্রাকৃতিক দুর্যোগও সরিয়ে নেওয়ার সুবিধা। স্বল্প জমি ও কম খরচে লাভবান চাষি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনার সঙ্গে আছি আমি সানিম রিথা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট। সরাসরি প্রজ্ঞাপনের মাধ্যমে এরই মধ্যে মিলেছে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি। এর মধ্য দিয়ে পর্যটনের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও বৈদেশিক সংযোগেও উন্মোচন হতে যাচ্ছে নতুন দিগন্ত। তবে টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরো প্রস্তুত হলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বাস্তব প্রস্তুতি কতটা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত মন্তস বিতজ্ঞর প্রতিবেদনে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যুক্ত হল কক্সবাজার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই চলছে আন্তর্জাতিক ফ্লাইট চালুর শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরোপুরি প্রস্তুত। ব্যাংকের কালেকশন বুথ, বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ সহ প্রবাসী কল্যাণ ও তথ্য কেন্দ্র স্থাপনের কাজও শেষ। পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আধুনিক লাগেজ স্ক্যানার মেশিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা ফ্লাইট শিডিউল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবে প্রয়োজনীয় জনবল। প্রবাসী কল্যাণ ডেস্ক, হেল্প ডেস্ক, মানি এক্সচেঞ্জ, ইমিগ্রেশন ডেস্ক মোটামুটি চালু হয়ে গেছে। কিন্তু বাকি এখন অথরিটির থেকে ফ্লাইট যদি অ্যাপ্রুভাল হয় ওইভাবে নামতে পারবে। মানে মোটামুটি এটা অ্যারাইভেলের জন্য প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই এই রানওয়ে থেকে আকাশে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট, যা এই শহরের আকাশপথের ইতিহাস বদলে দেবে। তখন কক্সবাজার শুধু অবকাশ যাপন নয়, আন্তর্জাতিক সংযোগের নতুন কেন্দ্র হবে। প্রথম পর্যায়ে কক্সবাজার, ঢাকা, কলকাতা, কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে বাড়তে পারে ফ্লাইটের সংখ্যা। ঝিনুকাকৃতির দৃষ্টিনন্দন টার্মিনাল ভবনের কাজ শেষ হয়েছে প্রায় ৮৬%। বর্তমানে ৯,০০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ে সাগরের বুকে আরও ১,৭০০ ফুট সম্প্রসারণের কাজও শেষ প্রায় ৮৪%। শিগগিরই এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ের বিষয়ে রানওয়ের মোটামুটি কাজ 85%, আমি জানছি 85% এর মতো কাজ শেষ হয়ে গেছে। আর প্রজেক্টের সময় আছে, ওর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, যার প্রভাব পড়বে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। তবে ব্যবসায়ীদের মতে প্রকৃত আন্তর্জাতিক মানে পৌঁছাতে বিমানবন্দর ও শহরকে সাজাতে হবে বিদেশি পর্যটকদের উপযোগী করে। বাংলাদেশের সামুদ্রিক মাছ পৌঁছে যায়, দুবাইতে যাই, মালয়েশিয়াতে যাই, সিঙ্গাপুরে যাই। এই মাছগুলো যখন কক্সবাজার ইন্টারন্যাশনাল যখন ফ্লাইট চালু হবে, আমরা এই মাছের আইটেমগুলো আমরা সরাসরি কক্সবাজার থেকে আমরা বাইরের দেশে এগুলো পাঠাতে পারবো। একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সাথে শুধু অবকাঠামো না, এটার সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটিও সম্পৃক্ত। এখানে যারা বিদেশ থেকে আসবে তাদের একটা এনভায়রনমেন্ট, ওয়েলকামিং এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা, এগুলো না করে যদি করা হয়, আমার মনে হয় মানুষের একটা প্রথমে দর্শনে একটা
একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেবিচকের তথ্যানুযায়ী চলমান ৩ প্রকল্পের মধ্যে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে ২০১৫ কোটি টাকা, রানওয়ে সম্প্রসারণে ৩,৭০৯ কোটি আর টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ২৭৭ কোটি টাকা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। গত ৪ বছরে বরিশালের মাটি ৪ সেন্টিমিটার দেবে গেছে। অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এদিকে উপকূলীয় এলাকায় হওয়ায় ভূগর্ভস্থ পানির এই জায়গা দখলে নিচ্ছে লবণাক্ত পানি। এতে জনস্বাস্থ্য ও কৃষি পড়েছে হুমকির মুখে। এতে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদৌস সোহাগের প্রতিবেদন। ২০০২ সালে বরিশাল পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। এরপর থেকে গত ২৩ বছরেও নগরীর পানির চাহিদা পূরণ করতে পারেনি বরিশাল সিটি কর্পোরেশন। তবে দিন দিন সুপেয় পানির চাহিদা বাড়ছে। সিটি কর্পোরেশন পানির চাহিদা পূরণ করতে না পারায় ব্যক্তিগত উদ্যোগে ভূগর্ভস্থ পানি ওঠাতে গভীর নলকূপ বসিয়েছে অনেক নগরবাসী। সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের তথ্য মতে মহানগরীতে ব্যক্তিগত গভীর নলকূপের সংখ্যা ২৭,৯২৩টি। এছাড়া সিটি কর্পোরেশনের নলকূপ আছে আরও ৩৮টি। শুধুমাত্র গভীর নলকূপ দিয়েই পানি উত্তোলন করা হয় দৈনিক ৩,২০,০০,০০০ লিটার। তবে ব্যক্তিগত নলকূপে কি পরিমাণ পানি ওঠানো হয় তার কোনো পরিসংখ্যান মেলেনি। এভাবে পানি উত্তোলনের ফলে গত ৪ বছরে বরিশালের মাটি ৪ সেন্টিমিটার দেবে গেছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খাল থেকে পানি কিছু নিচে চুয়ায় যায়। এবার বৃষ্টিপাত বেশি হয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণেও আন্ডারগ্রাউন্ড টেবিলে পানি রিচার্জ হয়েছে। তো এইভাবে যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে যদি আমরা ইনট্যাক্ট রাখতে পারি, রিচার্জ করতে পারি, ইনট্যাক্ট রাখতে পারি, তাহলে বরিশালে মাটি দেবে যাওয়া যে প্রক্রিয়াটা এটা ইনশাল্লাহ বন্ধ হবে। মহানগরীতে জনসংখ্যা বাড়ায় পানির চাহিদা মেটাতে বাধ্য হয়েই ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভের উত্তোলন করা পানির সেই স্থান দখল করেছে লবণাক্ত পানি। এতে মানবদেহে লবণাক্ত বৃদ্ধির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় কৃষিতেও। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর সময়ের সাথে সাথে নিচে নেমে যাচ্ছে এবং বরিশাল যেহেতু একটি উপকূলবর্তী এলাকা, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের একটা সম্ভাবনা থেকে যায় এবং এই স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন ভবিষ্যতে মানবদেহ এবং কৃষিকাজের উপর একটি নেতিবাচক ভূমিকা রাখবে। এই অবাধ উত্তোলনকে বন্ধ করার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত জীবন ধারণের জন্য একটি যৌথ সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে। ভূগর্ভস্থ পানি ওঠানোর ফলে বরিশাল নগরীর মাটি দেবে যাওয়ার খবরে উদ্বিগ্ন খোদ সিটি কর্পোরেশনের প্রশাসকও। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উপায়ে পানি উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। এই ভয়াবহতা আজ করতে পেরে সরকার আমাদেরকে বিভিন্ন কাজের জন্য এবার 10 কোটি টাকা দিয়েছিল। সেই 10 কোটি টাকার প্রায় 90% টাকা আমরা এই আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আনডান অবস্থায় আছে সেটাকে রিভাইভ করার জন্য টেন্ডার করে ওখানে কাজে লাগিয়েছি। এই দুইটা যদি চালু হয়, তো দুইটা চালু হলে আমার 2.5 কোটি থেকে 3 কোটি লিটার পানি আমি এই কীর্তনখোলা নদীর পানি ট্রিটমেন্ট করে আমি জনগণকে দিতে পারবো। আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার উঠাইতে হবে না, ফলে যে বেকম সৃষ্টি হচ্ছে, মাটি নেমে যাচ্ছে, সেই সমস্যাটা হবে না। বরিশাল নগরীতে দৈনিক পানির চাহিদা 7,20,00,000 লিটার, ঘাটতি 4 কোটি লিটার। সিটি কর্পোরেশন এলাকায় 58 বর্গ কিলোমিটারে বসবাস করছেন প্রায় 8 লাখ বাসিন্দা। ফিরদৌস সোহাগ, এখন বরিশাল। অনিয়ন্ত্রিত আবাসন আর অবকাঠামোর চাপে ফেনী শহর থেকে হারিয়ে যাচ্ছে প্রাচীন পুকুর ও জলাশয়। এতে করে যেমনি বাড়ছে জেলার সার্বিক উষ্ণায়ন, তেমনি দেখা দিয়েছে অগ্নিঝুঁকি। বড় ধরনের অগ্নিকাণ্ড হলে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকেও। জলাশয় ভরাটে পরিবেশ আইনে বাধা থাকলেও তা মানছে না কেউই। পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকায় হতাশ পরিবেশ সচেতনরা। যদিও এসব জলাশয় রক্ষায় নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। দুলাল তালুকদারের ক্যামেরায় সুলাইমান টালিবের প্রতিবেদন।
পুকুর কিংবা জলাশয়ে জলকেলি, সাঁতার কিংবা শিশু কিশোরদের দুরন্তপনার চিত্র একসময় ছিল নিত্য নৈমিত্তিক। এখন তা দেখা মিলে কালে ভদ্রে। ফেনী শহরে একসময় ছিল 2 শতাধিকের বেশি পুকুর ও জলাশয়, এখন তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। অবকাঠামোগত উন্নয়ন আর আবাসন খাতের নামে হারিয়ে গেছে জলাশয়গুলো। ফেনীর মিজান ময়দানের পাশে এখন যেখানে মার্কেট দেখা যাচ্ছে, সেখানে একসময় ছিল বিশাল জলাশয়। এলাকার মানুষের ব্যবহার থেকে শুরু করে অগ্নি নির্বাপনে ভূমিকা রাখত পুকুরটি, কিন্তু পরিবেশ আইনের তোয়াক্কা না করেই এখন সেখানে তৈরি হয়েছে মার্কেট। পাশের যে পুকুরটি কোনোভাবে টিকে আছে, তার অবস্থাও জরাজীর্ণ। হাসপাতালের বর্জ্য সহ নানা রকম বিষাক্ত আবর্জনার কারণে পুকুরটির পানি ব্যবহারের অনুপযুক্ত। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। এটার মূল কারণটা হলো পুকুরগুলা ভরাট করার জন্য। এর ভিতরে ইতিমধ্যে আমাদের পিছনে যেমন ওই যে আরো প্রায় 4টা পুকুর ভরাট হয়ে গেছে। কিছু ছোট ছোট পুকুর একদম বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওই ডিপ মেশিন বা পানি ব্যবস্থা ঘরে ঘরে হওয়াতে তারা আর এইটার শেষ করে দিচ্ছে। বড় বাজার ফেনী শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র। এখানেও ছিল বিশাল পুকুর, যা অগ্নি নির্বাপন, অজু গোসল সহ নিত্য ব্যবহারেও ছিল অন্যতম ভরসা। সেখানেও উঠেছে বিপণী বিতান। অন্যদিকে শহরতলির দাউদপুর এলাকায় কৃষি সেচের অন্যতম ভরসা খাজা আহমদ লেক ভরাট করে করা হয়েছে পৌরসভার মার্কেট। এভাবেই হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। অনেক বড় একটি লেক পৌরসভা কর্তৃক ভরাট করে ফেলা হয়েছে। এখন যদি বড় ধরনের কোনো অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা আমাদের কিন্তু এখানে নেই। আমাদের ফেনী শহরে 80% পুকুর এখন চলে নাই, এগুলা বহুতলা ভবন হয়ে গেছে। জলাশয় কমায় জেলার সার্বিক উষ্ণায়ন সহ বাড়ছে অগ্নি ঝুঁকি, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তরও। জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন, যদিও নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। জলাধার যদি ভরাট হয় অনুমোদনবিহীনভাবে, সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর তাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাদের জরিমানা ধার্য করতে পারেন। এছাড়া নিয়মিত আমাদের পরিবেশ আদালতে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা দায়ের করি। প্রাকৃতিক যে জলাধার এবং প্রাকৃতিকের পাশাপাশি জনকল্যাণে সুপেয় পানি সরবরাহের জন্য যে সমস্ত পুকুর এবং দিঘি খনন করা হয়েছে, সেগুলো যাতে কোনোভাবেই ভরাট না হতে পারে সে বিষয়ে কিন্তু আমরা সর্বদা সোচ্চার রয়েছি। আমাদের প্রচেষ্টা রয়েছে যে এই সমস্ত দিঘি এবং জলাধারগুলো যাতে বেদখল না হয়, কেউ ভরাট না করতে পারে। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া পুকুর জলাশয়গুলো ফিরিয়ে আনতে না পারলেও যা আছে সেগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ চান স্থানীয় পরিবেশ সচেতন মহল। সুলাইমান ডালিম, এখন ফেনী। দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ। অতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে শহরের প্রতিটি সড়কে। এছাড়া সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও যত্রতত্র গড়ে ওঠা অটো ও সিএনজি স্ট্যান্ড ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। প্রশাসনের যথাযথ পদক্ষেপ না থাকার অভিযোগ করছেন চলাচলকারীরা। রিফাত রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন ইমরান শেখ। 28.5 বর্গ কিলোমিটারের সিরাজগঞ্জ শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন গ্রামগঞ্জ থেকেও শহরে আসেন কয়েক হাজার মানুষ। প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই সেই ছোঁয়া। সরু রাস্তা আর অতিরিক্ত রিক্সা ও অটোরিকশা চলাচল করায় পরিণত হয়েছে যানজটের শহরে। শহরে চলাচলের জন্য 4700 রিক্সা নিবন্ধন দিলেও চলাচল করছে 3 গুণ ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। হাজার হাজার রিক্সা, অটোরিকশা এটা যত্রতত্র থামাচ্ছে, এর কোনো নিয়ম কানুন নাই। ট্রাফিকের যে এই নিয়ম কানুন আছে সেটা ভেঙে পড়ছে। অটো টেম্পু এদের লাইসেন্সবিহীন, এরা যত্রতভাবে চলাফেরা করে, মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না এবং অটো রিক্সা তুলতে পারেও মেশিনে চলে, ব্রেক করতে পারে না। বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে আহত এবং নিহত হইতেছে।
আমার পেছনে যে সিএনজি আর অটোরিকশাগুলো রয়েছে এগুলোই প্রতিনিয়ত সিরাজগঞ্জ শহর সহ আঞ্চলিক সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে এসব যানবাহনের কোনোটিরই নেই বৈধ কাগজপত্র। অথচ প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এভাবে স্ট্যান্ড গড়ে তুলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করলেও নজরে আসে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজটের ভোগান্তি, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। শহরবাসী অভিযোগ করেন প্রশাসনের নজরদারি না থাকায় গত 1 বছরে অনিয়ন্ত্রিতভাবে শহরে বাড়ছে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা ও সিএনজি। এছাড়াও বাজার স্টেশন মোড়, চৌরাস্তা মোড়, রেলগেট সহ শহরের অন্তত 5 থেকে 6টি পয়েন্টে গড়ে উঠেছে স্ট্যান্ড। প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে দুর্ভোগের মাত্রা। অবৈধ সিএনজি, 3 হুইলার, ব্যাটারি চালিত টেসলা, যেটা কারণে মূলত সড়কে অ্যাক্সিডেন্টগুলি বেশি হচ্ছে, সেইগুলিতে আপনার কোনো রকম বাছবিচার নাই, তাদের জন্য কোনো রকম আইন শৃঙ্খলা নাই। বাইকারদের ধরতেছে, বাট অন্যান্য যানবাহন তাদের সামনেই আছে, তাদেরকে আমি চেক করতে দেখি না, নজরে পড়ে না, আমার চোখে পড়ে না। এখানে রাস্তার দুপাশে সিএনজি অটোরিকশা, এরা রাস্তার দুই পাশে এমনভাবে জায়গা দখল করে রাখে যে মানুষের চলাচলের সমস্যার সৃষ্টি হয়। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 2019 সাল পর্যন্ত জেলায় 4000 সিএনজির নিবন্ধন দেওয়া হলেও বর্তমানে কাগজপত্র হালনাগাদ রয়েছে মাত্র 3টির। তবে সিএনজি সহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলছেন প্রশাসন। আমরা তো মোবাইল কোর্টের বাইরে আমাদের কোনো কিছু করণীয় নাই, আমরা তো গাড়ির মামলা দিতে পারি না। এখানে পুলিশ প্রশাসন আছে, ট্রাফিক প্রশাসন আছে, তারাই এগুলো দেখভাল করে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিকশা এইগুলো যেভাবে মোড়ে মোড়ে এখন দাঁড়ায় অযথা যানজটের সৃষ্টি করছে, এই যানজট যাতে সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে সুদূর পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ সিএনজি, অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি এবং একই সাথে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে মামলা দেওয়া হচ্ছে যারা বিভিন্ন ধরনের অবৈধ পার্কিং বা অবৈধ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে। জেলা ট্রাফিক পুলিশের তথ্য মতে গত 3 মাসে সিরাজগঞ্জে সহস্রাধিক মামলা থেকে প্রায় 1/2 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি সহ যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শহরের 3টি পয়েন্টে ডিজিটাল ডাস্টবিন বিকল হয়ে পড়েছে। এতে সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের মাওলানা ভাসানী কলেজ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে ডিজিটাল ডাস্টবিন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সানি, আমার ঠিক পেছনে যে ডিজিটাল ডাস্টবিনটি দেখছেন এটি সিরাজগঞ্জ শহরের প্রথম ডিজিটাল ডাস্টবিন এবং 2021 সালে এই শহরের যে গুরুত্বপূর্ণ এই জায়গাটি অর্থাৎ মাওলানা ভাসানী কলেজের সামনে এই ডিজিটাল ডাস্টবিনটি স্থাপন করে পৌর কর্তৃপক্ষ। প্রায় 5.5 লাখ টাকা খরচ করে শহরের এই জায়গাটিতে এই ডিজিটাল ডাস্টবিনটি স্থাপন করা হয় এবং পৌর কর্তৃপক্ষের যেটি উদ্দেশ্য ছিল যে আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার মাধ্যমে শহরকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, সে কারণে কিন্তু এই ভাসানী কলেজ মোড় সহ শহরের আরও 2টি পয়েন্টে এই ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। একটি হলো বড়বাজার মোড় আর আরেকটি হলো থানার সামনে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হয়। কিন্তু বছর 2 যেতে না যেতেই কিন্তু এই ডাস্টবিনগুলো বিকল হয়ে পড়েছে। প্রায় 18 লক্ষ টাকা খরচ করে এই 3টি ডাস্টবিন নির্মাণ করা হলেও এর সুফল থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গিয়ে জনগণকে উৎসাহিত করছে যাতে ডাস্টবিনের নিচে রাস্তার উপরে ময়লা ফেলা হয়। সেক্ষেত্রে রাস্তার উপরে ময়লা ফেলা হয়, সেক্ষেত্রে এই যে ময়লার স্তূপ জমে রয়েছে রাস্তায়, সেটি সময় মতো আসলে অপসারণ না করার কারণে ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে শহরবাসী। বিশেষ করে এই শহরের এই মূল সড়ক দিয়ে স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তার পাশাপাশি শহরের সকল স্তূপের কারণে একে তো দুর্গন্ধ ছড়াচ্ছে, যেহেতু
তো এই যে রাস্তার পাশে ময়লা থাকার কারণে দুর্গন্ধে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ নাগরিক রয়েছেন তারা কিন্তু আসলে চলাচল করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে এই যে ময়লা ব্যবস্থাপনার যে অবস্থা সেটি কিন্তু একদম ভঙ্গুর হয়ে পড়েছে, যে কারণে এই যে ডাস্টবিনগুলো সেটি মেরামতের এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। পৌর নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে ডাস্টবিনগুলো হয় মেরামত করা হয়, না হয় এখান থেকে অপসারণ করে এখানে ডাস্টবিন স্থাপন করে ময়লা যাতে তারা সুষ্ঠুভাবে ফেলতে পারে সে ব্যবস্থা যাতে পৌর কর্তৃপক্ষ নেয় সে উদ্যোগ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছে শহরবাসী। তো সানি, সিরাজগঞ্জের এই ডিজিটাল ডাস্টবিন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে 3 তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত হাসপাতালের আগুনের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 12:30টার দিকে সেন্ট্রাল সিটি নামের হাসপাতালটির নিচতলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান হঠাৎ করে বিকট শব্দ হয় ভবনটিতে, পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস, তবে কারণ জানতে তদন্ত চলছে। আগুনে হাসপাতালের নিচতলা সম্পূর্ণ পুড়ে গেছে। চট্টগ্রামে দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। রাত 8টার দিকে সীতাকুণ্ড কলেজ রোডে 10 থেকে 12 জন দুর্বৃত্ত লিটন কুমার চৌধুরীর উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ভুক্তভোগীর নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়, পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত সাংবাদিকের বুকে ও মাথায় জখম হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জে আমনের ক্ষেতে পোকার উপদ্রব দেখা দিয়েছে, এতে মরে যাচ্ছে ধান গাছ। কীটনাশক ব্যবহারও মিলছে না সুফল, এতে সংকটে পড়েছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার নয়াগড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে পোকা দমনে কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? সানি, গত 15 দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের আমন ধানে মূলত পোকার উপদ্রব বেড়েছে। স্থানীয়দের সঙ্গে, এখানকার চাষিদের সঙ্গে আমরা কথা বলছিলাম সকাল থেকে। তারা বলছেন 15 দিন ধরে যেহেতু এই আমন ধানে কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে, তারা স্থানীয় যে দোকানগুলো আছে সেখান থেকে মূলত কীটনাশক সংগ্রহ করে তারা এই ধান গাছে প্রয়োগ করছেন, তবে এতেও তাদের স্বস্তি মিলছে না, সুফল পাচ্ছেন না তারা। এই ধানে মূলত কীটনাশক প্রয়োগের পরেও মূলত পোকার দেখা মিলছে। এই ধানের শীষগুলো মূলত এই পোকাতে কেটে দিচ্ছে, কেটে দেওয়ার ফলে ধানের গাছগুলো মরে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার এই কৃষকরা বলছেন যেহেতু 1 বিঘা ধানে 12 থেকে 14,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কীটনাশকের খরচ আসলে অনেকটাই বাড়তি, সেক্ষেত্রে অনেকটাই লোকসান গুনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এসে তহিদুল নামে এক চাষির সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন তিনি 3 বিঘা জমিতে এবার আমন ধান চাষ করেছেন। এই 3 বিঘা জমিতেই এখন মূলত কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে, এতে বিঘা প্রতি তার 18 থেকে 20,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, যা আসলে উঠানো অসম্ভব বলছেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি বিভাগ বলছেন আসলে কীটনাশক প্রয়োগের মাধ্যমে তারা পরামর্শ দিচ্ছেন, এতে কারেন্ট পোকা দূর হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই সকাল থেকে মাঠ পর্যায়ে এসে দেখতে পেয়েছি 100 ভাগের 90 ভাগের বেশি আসলে এই আমন ধানে মূলত কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে। এতে মূলত অস্থিরতা বিরাজ করছে, এখানকার চাষিদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে, তারা দুশ্চিন্তায় দিন পার করছেন। তো সানি, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ধান ক্ষেত থেকে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানকে অপসারণের দাবিতে সকাল থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে টঙ্গীর মৈত্রী শিল্প থেকে যুক্ত হচ্ছেন ইফতিকার রায়হান। ইফতিকার, জানাবেন আন্দোলনকারীরা কেন পদত্যাগ দাবি করছেন, কি বলছেন তারা?
তাদের এই যে মৈত্রী শিল্পের যারা শ্রমিক কর্মচারী রয়েছে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু শ্রমিক কর্মচারীরা তারা যে কর্মস্থল সেখানে যোগ না দিয়ে তারা যে মূল ফটকটি রয়েছে মৈত্রী শিল্পের সেই মূল ফটকের সামনে এসে তারা মানববন্ধন করছেন এবং আজকে কিন্তু তারা পূর্ণ দিবস তারা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন। মূলত এখানে তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে এই মৈত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, অর্থাৎ এই মৈত্রী শিল্পে কিন্তু যারা কর্মচারী রয়েছেন শ্রমিক আছেন তারা প্রত্যেকে কিন্তু প্রতিবন্ধী, কেউ বধির, কেউ বোবা কিংবা কেউ কথা বলতে পারে না, মানে যারা হচ্ছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা সমাজে টিকে রয়েছেন সেই সব শ্রমিকরা কিন্তু এখানে কাজ করেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এখানে যিনি নির্বাহী পরিচালক রয়েছেন কাজী মাহবুবুর রহমান, তিনি দুর্নীতি সাথে জড়িত, পাশাপাশি তিনি শ্রমিকদেরকে প্রায় সময় অত্যাচার মারধর করেন এবং পাশাপাশি এখানে বেশ কিছু অভিযোগ রয়েছে নারী শ্রমিকদের কাছ থেকে যে তিনি নারী শ্রমিকদের সাথে হেনস্থা করেন, কুপ্রস্তাব দেন এবং এই ধরনের বিষয় কিছু অভিযোগ কিন্তু নারী শ্রমিকরা কিন্তু করছেন এবং সেই সব অভিযোগের কারণেই কিন্তু মূলত আজকে তারা এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে পূর্ণ দিবস যে কর্মবিরতি এবং সেটি চালিয়ে যাবেন। পাশাপাশি তারা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ কিন্তু করছেন। এখানে আমরা দেখেছি যারা কথা বলতে পারে না তারা কিন্তু হাতের ইশারায় কিংবা বিভিন্ন ধরনের ইশারা দিয়ে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ করছেন, কিংবা যারা দেখতে পান না তারাও কিন্তু বিভিন্ন ধরনের ইশারা দিচ্ছেন। তো এই যে যারা এখানে শ্রমিক রয়েছেন কর্মচারী রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প এই মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শ্রমিকদের কর্মবিরতি সবশেষ তথ্য। গাজীপুর টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতিকার রায়হান। জমি নেই কিন্তু স্বপ্ন আছে বড়, সেই স্বপ্নের জোরে জমি ছাড়াই বস্তায় আদা চাষ করে মিলছে সফলতা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সহজে সরিয়ে নেওয়া যায় বস্তা। উৎপাদন ও লাভের পরিমাণ ভালো হয় সাভার, ধামরাই সহ আশপাশের অনেকে ঝুঁকছেন বস্তা পদ্ধতিতে আদা চাষ। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। সাভারে বাড়ছে বস্তায় আদা চাষ। স্বল্প জমি ও খরচ কম হওয়ায় এই পদ্ধতিতে বাড়ছে আদা চাষের পরিমাণ। ফলন ভালো হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকে। শখের বসে ইউটিউব দেখে বাড়ির আঙ্গিনায় আদা চাষ করেন শফিকুল ইসলাম। প্রথম বছরেই কম খরচে বেশি লাভ হয় এবার বাণিজ্যিকভাবে চাষ করছেন ৫,৫০০ বস্তায়। প্রাকৃতিক দুর্যোগে বস্তা সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে, ফলে ক্ষতির ঝুঁকিও কম। উপজেলা কৃষি অফিস ধামরাইতে যোগাযোগ করে বস্তা আদা চাষের জন্য আমি অল্প দিয়ে প্রথমে শুরু করছিলাম গত বছর ফসল, সেখান থেকে উৎপাদন মোটামুটি ভালো পেয়েছি, সেখান থেকে আমি বাণিজ্যিকভাবে এই আদা চাষ করার জন্য সিদ্ধান্ত নিই। বাড়ির উঠান, পুকুর পাড় কিংবা রাস্তার ধারে করা যায় বস্তায় আদা চাষ। এতে বাড়ছে উৎপাদন, হচ্ছে কর্মসংস্থান। অনেকেই ঝুঁকছে আদা চাষে। কোন গুড়াটা মাটি সরে গেছে, ওই পাশে গুনে আবার ওই কোনিটা মাটি দিই। অনেক লোকজন নিয়ে আমরা সমস্ত জিনিস সেই আদা আমরা ওখানে রোপণ করি। রোপণ করার পরে আমরা কিছুদিন পর এখানে অনেক আগাছা সাফ করার পরে সার দিই, বীজ দিই। বস্তায় আদা চাষে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বস্তার ভেতরে আমরা আদা চাষের জন্য এই নতুন প্রযুক্তিটা রিসেন্টলি আমরা এটা মাঠে সম্প্রসারিত করেছি এবং এবছরে প্রায় 40,000 প্লাস বস্তায় আমাদের আদা চাষ হয়েছে। এছাড়া প্রতি ঘরে ঘরে প্রায় কৃষানীরা যারা রয়েছেন ওনারা নিজেদের চাহিদা মতো বস্তার ভেতরে, টবের ভেতরে আদা চাষ করেছেন। বস্তায় আদা চাষ আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি পতিত জমিকে চাষের আওতায় আনতে বড় ভূমিকা রাখছে। হুমায়ুন কবির, এখন সাভার।
খুলনার বাজারে দেশীয় মাছের সরবরাহ কমলেও বেড়েছে চাষের মাছের সরবরাহ। এতে মাছের দাম কিছুটা কমেছে, তবে চড়া বেশিরভাগ সবজির দাম। নিত্যপণ্যের সরবরাহ দাম জানতে আমরা প্রথমেই যাব খুলনা নিউ মার্কেটের যুক্ত আছেন রামিম চৌধুরীর কাছে, আর এরপরে পটুয়াখালীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। আমরা শুরুতেই রামিমের কাছে যেতে চাই। রামিম, জানাবেন যে মাছের প্রকারভেদে কেজিতে কত টাকা কমেছে আর বাজারে সবজির দাম বাড়ার কারণ কি? সানি, আসলে বাজারে সবজি বা মাছ যেটাই বলেন সেটার সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু দাম ওঠানামা করে থাকে। আজকে বাজারে যদি আপনাকে প্রথমে সবজির কথা বলি, তাহলে সবজির যে দাম সেটা কিন্তু বাজারে বেশ চড়া রয়েছে। যেহেতু শীতকালীন সবজির শুরু এবং গ্রীষ্মকালীন যে সবজি ছিল সেগুলোর কিন্তু একেবারে শেষ পর্যায়ে, তাই সব সবজিরই কিন্তু একটু সংকট রয়েছে, যার ফলে কিন্তু দামও কিন্তু বেশ অনেকটাই বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। শীতকালীন সবজি বলতে এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আমরা বেশ কিছু সবজি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফুলকপি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এখানে 180 থেকে 200 টাকা। এর পাশাপাশি বাঁধাকপি আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 80 থেকে 90 টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি বেগুন কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে প্রায় 100 টাকার পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। সব সবজিরই দাম কিন্তু বেশ চড়া রয়েছে বললেই চলে। এখানকার ব্যবসায়ীরা কিন্তু সেটা আমাদেরকে বলছেন। শীতকালের শুরুতেই কিন্তু আবার সবজি সরবরাহ বেড়ে যাবে বলে দাম কিন্তু কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি আমরা মাছের কথা যদি আপনাকে বলি, মাছের যে সরবরাহ সেটিও কিন্তু বাজারে মাঝামাঝি পর্যায়ে রয়েছে বললে চলে, কারণ যেহেতু বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু একেবারেই নেই বললেই চলে। সামুদ্রিক মাছের যে নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে মাছ ধরার, সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে কিন্তু সামুদ্রিক মাছ বাজারে আবারও দেখা মিলবে। এর পাশাপাশি বাজারে কিন্তু দেশি জাতের মাছ খুবই কম, শুধুমাত্র চাষের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু বেশি রয়েছে বাজারে, এবং চাষের মাছ দিয়ে কিন্তু বাজারের যে মূল চাহিদা সেটি কিন্তু পূরণ করা হচ্ছে। সে কারণে কিন্তু চাষের মাছের যে দাম সেটি কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পাবদা মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, সব যে মাছ আপনি দেখতে পাচ্ছেন বাজারে, প্রত্যেকটি মাছই কিন্তু বাজারে এসেছে চাষের যে জায়গাগুলো সেখান থেকে। চাষের সময়সীমা কিন্তু প্রায় শেষের পথে, যার কারণে চাষের যে মাছগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বাজারে উঠতে শুরু করছে, এবং চাষের জায়গাগুলো থেকে কিন্তু মাছ বাজারে সরবরাহ বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এবং বাড়ার ফলে কিন্তু দামও কিন্তু কিছুটা কমে আসছে। বাজারে রুই মাছ যেটি কিন্তু আগে বিক্রি করা হতো বড় সাইজের রুই মাছ 500 টাকা করে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা। তার মানে বড় সাইজের রুই মাছও কিন্তু প্রতি কেজিতে 100 টাকা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি বাজারে পাবদা বিক্রি হচ্ছে, সেটি 500 টাকার পাবদা বিক্রি হচ্ছে 450 টাকায়। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে বেশিরভাগ চাষের মাছেরই দাম কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে মূলত কিন্তু সমুদ্রে মাছ ধরার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কিছুদিন পরে শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু শীতকাল আসছে, শীতকালে কিন্তু ঘেরের যে মাছ সেগুলো কিন্তু সব তুলে ফেলা হবে, যার ফলে কিন্তু মাছের যে সরবরাহ আর কিছুদিন পরে আরও বেড়ে যাবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, এবং সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায়ীরা বলছেন যে সামুদ্রিক মাছ এবং চাষের যে মাছ দুটি সমান তালে যদি বাজারে ঢোকে সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সানি বাজার থেকে বাজার দরের সবশেষ খবর। এবার যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবে যে নদ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় তো শেষ দিকে, এবার অভিযান কতটা সফল হওয়া আশা করছেন সংশ্লিষ্টরা? সানি, আপনি জানেন যে গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত, আর 25 অক্টোবর মানে আর 4 দিন পরে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদ নদীতে সকল ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে অবরোধ বাস্তবায়ন করার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছেন সমুদ্র এবং সকল নদ নদীতে। তো পটুয়াখালী জেলার সকল নদ নদীতে গতকালকে পর্যন্ত 417টি অভিযান পরিচালনা করেছেন যৌথ অভিযান। এ সকল অভিযানে প্রায় 85 জন জেলেকে
আটক করেছে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে এবং তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে 3,07,400 টাকা তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং করা হয়েছে প্রায় 2,51,04,000 টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে এবং এছাড়া যে 114টি মামলা দায়ের করা হয়েছে এ সকল মামলায় তাদেরকে দণ্ডিত এবং অর্থদণ্ড করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে এখন যে শেষ পর্যায়ে অনেক জেলেই কিন্তু সমুদ্র এবং নদ নদীতে অবৈধ উপায় অবলম্বন করে তারা মাছ শিকারে যাত্রা করার খবর তাদেরকে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র, কিন্তু আজ থেকে আরও কঠোরভাবে তারা অভিযান পরিচালনা। আমি এখন এই যে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের এই শিববাড়িয়া পোতাশ্রয়ে রয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মাছ ধরা ট্রলার, সামুদ্রিক ট্রলার, তারা কিন্তু এই পোতাশ্রয়ে নোঙর করা রয়েছে এবং অনেক জেলে তারা তাদের যে জাল, মাছ শিকারের যে জাল, সেগুলো মেরামত করছেন এবং গুছিয়ে নিচ্ছেন। অনেক শ্রমিক তারা ট্রলার মেরামত করে নিচ্ছেন এবং অনেক মালিক তারা প্রস্তুতি নিচ্ছেন যে অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা মাছ শিকারের জন্য যে ট্রলারগুলো সমুদ্রে পাঠাবেন সেগুলো মাছ শিকারের সকল রসদ কেনাকাটা করে তারা কিন্তু প্রস্তুতি শেষ করার পর্যায়ে চলে এসেছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার জেলেরা বলছেন যে অনেক জেলে রয়েছে তারা কিন্তু সরকারি যে প্রণোদনার চাল সেগুলো তারা পাচ্ছেন না, অনেকেই পাচ্ছেন, তবে তাদের প্রত্যাশা যে আগামী যে সকল সরকারি মাছ নিধন এবং শিকার নিষেধাজ্ঞায় যে সকল অভিযান পরিচালনা হয় তখন তাদেরকেও যে খাদ্য সহায়তা সহ অন্যান্য প্রণোদনার আওতায় আনা হলে সফল হবে এই মৎস্য অভিযানগুলো। তো এক কথা বলা যায় যে মৎস্য অভিযান সফল হয়েছে এমনটি দাবি করেছে মৎস্য বিভাগ। তাদের ইলিশ উৎপাদন দ্বিগুণ হবে বলে এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। সানি। খুলনা ও পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চুয়াডাঙ্গায় আশঙ্কাজনকভাবে বাড়ছে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু, নারী, বয়স্ক, সমবয়সী সহ আক্রান্ত হচ্ছেন এই রোগে। জেলায় সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন যে রোগ নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সানি, চুয়াডাঙ্গায় কিন্তু গত 2 থেকে 3 সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে চর্মরোগ স্ক্যাবিস আক্রান্ত রোগীর সংখ্যা এবং এই রোগে নারী, শিশু, বয়স্ক রোগী প্রতিদিন আসলে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন। পাশাপাশি আমি দেখেছি যে সকাল থেকেই হাসপাতালে যারা ভর্তি আছে সেই রোগীর সংখ্যাও কিন্তু আশঙ্কাজনক হারে আসলে প্রতিদিনই বাড়ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে শিশু ওয়ার্ড, নারী ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ডে অধিকাংশ রোগী কিন্তু আসলে এই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। সানি, চিকিৎসক যারা আছে বা নার্স যারা আছে অতিরিক্ত আসলে এই রোগীর চাপে হিমশিম একটা অবস্থা। স্ক্যাবিস কিন্তু আসলে সোয়াচে রোগ। এই সোয়াচে রোগের কারণে এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত আসলে বাড়ছে এবং আমি চিকিৎসক যারা আছে তাদের সাথে কথা বলছি, বিশেষ করে যারা স্কিনের ডাক্তার রয়েছে তারা বলছে যে এই রোগ এতটাই ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে চুয়াডাঙ্গাতে, যে ছোঁয়াচে হয় একজনের শরীর থেকে এবং আরেকজনের শরীরে আসলে এই রোগ প্রবেশ করছে। এছাড়াও আমি সদর হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে হাসপাতালের চিকিৎসা যারা নিতে আসছেন তাদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার ব্যবস্থা তারা করছেন এবং ওষুধের কোনো সংকট নেই এবং হাসপাতালের যে বেড সংখ্যা রয়েছে সেই বেডের সংখ্যাও আসলে পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হয়েছে। বাস্তব চিত্র কিন্তু পুরোটাই উল্টো। সানি, কারণ আমি সকাল থেকেই দেখেছি যে হাসপাতালের বহির্বিভাগে লম্বা
লাইন, এই লাইনে চিকিৎসা নিতে আসলে হিমশিম খাচ্ছে হাসপাতালে যারা রোগী আছে তারা, এবং সদর হাসপাতালের যে পুরাতন ভবন রয়েছে সেই পুরাতন ভবন এবং নতুন ভবনে যারা চিকিৎসা নিচ্ছেন আমি দেখেছি যে বেড না পেয়ে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। এবং সিভিল সার্জন বলছেন যে ওষুধের কোনো সংকট নেই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ কিন্তু হাসপাতালে এখন নেই। সব মিলিয়ে এই রোগ নিয়ে, এই স্ক্যাবিস এই রোগ নিয়ে কিন্তু রোগী এবং রোগীর স্বজন যারা আছে তারা কিন্তু এক প্রকার কষ্টে আসলে দিন পার করছে। বিশেষ করে শুধু সদর হাসপাতাল নয়, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সানি, সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা দেখেছি। দামোদর স্বাস্থ্য কমপ্লেক্স, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি খোঁজ নিয়েছি, সেখানেও গত 2 সপ্তাহে যে পরিমাণ রোগীর চাপ বেড়েছে, বিশেষ করে এই স্ক্যাবিস রোগীর সংখ্যা যে পরিমাণে বাড়ছে, সেতে সামনের দিনগুলো কিন্তু আরও ভয়াবহ হবে। চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছেন শিশুদের প্রতি কিন্তু বাড়তি নজর দিতে হবে। এই রোগ যখন শনাক্ত হবে সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে বলা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে বলা হচ্ছে এবং বাইরে বের যেন না হয় সেটা কিন্তু চিকিৎসকরা পরামর্শ নিচ্ছে। সব মিলিয়ে কিন্তু স্ক্যাবিস রোগ নিয়ে, রোগের আশঙ্কা নিয়ে আমার কাছে সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। সানি। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। দর্শক, এবার আখের উৎপাদন ভালো হয়েছে। আগাম আখ কেটে বিক্রি করছেন চাষিরা, দাম ভালো পাওয়ায় খুশি তারা। সংশ্লিষ্টরা বলছেন অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় আখের ফলন ভালো হয়েছে। রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। উঁচু বা মাঝারি উঁচু ও দোআঁশ জমিতে আখের চাষ ভালো হয়, আর যশোরের মাটিতে এইসব বৈশিষ্ট্য থাকায় আখ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রামের কৃষক রতন দেবনাথ এবছর 13 শতক জমিতে আখ চাষ করেছেন তিনি, যেখানে খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা, আর সেই আখ বিক্রি করেছেন 2 লাখ টাকায়। শুধু রতন নয়, আখ চাষে লাভবান হচ্ছেন জেলার অন্যান্য কৃষকরাও। টোটালি ওই সাথী ফসলে আমাদের মনে করেন যে এই আখের যে খরচের টাকাটা এটা উঠে যায়। এই বাইলের দোআঁশ মাটির জন্য আখটা মিষ্টি হয়, এই মাখটা আটটা লাম্ব হয়, একটু লাল জুতির হয়। 15 কাঠা চাষ করেছি, আমার খরচ ওই 40-35 এইভাবে। আখের চাষটা হচ্ছে লাভজনক চাষ, মূলা কপি করা যায় আখের ফিলি পরে। যশোরের খালদার মোড়ের আখের হাট, যেখানে অন্তত বিক্রি হয় 15,000 পিস আখ, যার বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। বর্তমানে এ হাটে 100 আখ বিক্রি হচ্ছে 2,000 থেকে 6,000 টাকা পর্যন্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে আশেপাশের জেলায়। 48 টাকা, 50 টাকা, 54 টাকা, 52 টাকা, 56 টাকা পিস পড়ে। মাঠে সেরকম আমদানি হয়নি, যার জন্য বাজার এবার একটু বেশি। আখের খুব দাম পাচ্ছে এবছরে। এবছর যাচ্ছে কি সর্বনিম্ন 20 টাকা, আর ক্ষেতের থেকে বেচতে পারতেছি 35 টাকা করে পিস। কৃষি বিভাগ বলছে আখ চাষকে আরো লাভজনক করে তুলতে কৃষকদের সাথী ফসল চাষ সহ সব ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আখের সাথে যেহেতু দীর্ঘমেয়াদী একটা ফসল, এটা সাথে কিন্তু সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল তারা কিন্তু এখানে চাষ করে থাকে। সুতরাং আমরা কিন্তু কৃষকদের যাতে একই জমিতে আখের পাশাপাশি বিভিন্ন ধরনের সাথী ফসল উৎপাদন করে তারা যেন আরো বেশি লাভবান হয়, সেটার জন্যও কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করছি। যশোরে এবছর প্রায় 220 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে, যেখানে উৎপাদন হবে প্রায় 22,000 টন আখ, যার বাজার মূল্য অন্তত 22 কোটি টাকা। এখন যশোর। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনাম বলে জানাবো আরো একবার। শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটন অর্থনীতিতে গতি সঞ্চারের আশা। ফেসিলিটিগুলো এনশিওর করা দরকার। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যেটাই করুন না কেন হয়তো টাইম নিয়ে করুক। ভূগর্ভস্থ থেকে বাড়তি পানি ওঠানোর প্রভাব, 4 বছরের 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি, হুমকিতে জনস্বাস্থ্য, কৃষি। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে বিপর্যস্ত ফেনী, শহরে কমেছে পুরনো পুকুর জলাশয়, উষ্ণায়নে বাড়ছে অগ্নি ঝুঁকি। এবং সাভারে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ, প্রাকৃতিক দুর্যোগও সরিয়ে নেওয়ার সুবিধা, স্বল্প জমি ও কম খরচে লাভবান চাষিরা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon ও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।